এই হচ্ছে ঢ। এখন আমরা দেখব ঢ দিয়ে কি কি শব্দ হচ্ছে। এই দেখো চলে আসছে, এটা কিসের ছবি? ঢ্যাঁড়স। ঢ দিয়ে কি হয়? ঢ দিয়ে ঢ্যাঁড়স। এটি কি? এটা একটি সবজি, সবুজ রঙের সবজি। এর মধ্যে অনেক পুষ্টি রয়েছে। এরপর আমরা দেখব ঢ দিয়ে আর কি শব্দ হতে পারে। দেখো তো তোমরা যা ভেবেছো তার মধ্যে মিল আছে কিনা। ঢতে ঢেঁকি। হ্যাঁ, ঢেঁকিতে কি হয়? ঢেঁকিতে ধান ভানে, চাল গুঁড়ো করা হয়। গ্রামে অনেক বাসায় আছে, শহরের মানুষ হয়তো দেখি না, কিন্তু খেলনা ঢেঁকি তো দেখেছি আমরা। এরপর আমরা দেখব ঢ দিয়ে আর কি শব্দ হয়। বোর্ডে দেখো কি দেখা যাচ্ছে। ঢ দিয়ে দেখা যাচ্ছে ঢেউ। ঢেউ সমুদ্রের হতে পারে, ঢেউ নদীর হতে পারে। ঢেউয়ের গর্জন অনেক সুন্দর। এরপর আমরা দেখব ঢ দিয়ে আর কি শব্দ হয়। আমরা সবাই চিনি, তাই তো? ভেবেছিলে তো ঢ দিয়ে এই শব্দটা হয়? হ্যাঁ, এটি ঢাকনার ছবি। ঢ দিয়ে হয় ঢাকনা। তাহলে চলো এখন ঢ দিয়ে কি কি শব্দ হয় আমরা একটু অনুশীলন করি। সবাই মিলে একসাথে বলবো। ঢ দিয়ে ঢ্যাঁড়স হয়, ঢ দিয়ে ঢেঁকি হয়, ঢ দিয়ে ঢেউ হয়, ঢ দিয়ে ঢাকনা হয়। তাহলে আমার সাথে সাথে সবাই বলো। ঢ দিয়ে ঢ্যাঁড়স, ঢ দিয়ে ঢেঁকি, ঢ দিয়ে ঢেউ এবং ঢ দিয়ে ঢাকনা। আরো একবার বলি। ঢ দিয়ে ঢ্যাঁড়স, ঢ দিয়ে ঢেঁকি, ঢ দিয়ে ঢেউ, ঢ দিয়ে ঢাকনা। তাহলে চলো আমরা এখন ঢ কিভাবে লিখতে হয় সেটা দেখি। সবাই বোর্ডের দিকে তাকাও। এই যে বর্ণটি, এই বর্ণটি ঢ। তোমাদের এই বর্ণটি লিখতে খুব বেশি কষ্ট হবে না, কারণ এর পূর্বেই তোমরা ট বর্ণটি লিখেছ। ট বর্ণটি এবং ঢ বর্ণটি দেখতে অনেকটাই কাছাকাছি, তাই না? চলো এখন ঢ বর্ণটি কিভাবে ধীরে ধীরে লিখতে হয় সেটা দেখি। প্রথমে আমরা একটি মাত্রা দেব। তোমরাও খাতায় মাত্রাটি দিয়ে নাও। এরপর এখান থেকে শুরু করে লম্বা করে নিচের দিকে নিয়ে আসবো, এরপর গোল করে উপরের দিকে নিব এবং এখানে ছোট্ট বৃত্ত আঁকবো। হয়ে গেল আমাদের বর্ণ ঢ। তোমরা সবাই বাসায় বারবার এটি অনুশীলন করবে এবং এই ঢ বর্ণটি তোমাদের বাবা মা অথবা ভাই বোন অথবা যারা বড় কেউ আছে তাদের সবাইকে দেখাবে। তাহলে চলো ঢ দিয়ে আমরা কি কি শিখলাম দেখে নেই। ঢ দিয়ে ঢাক, ঢ দিয়ে ঢ্যাঁড়স, ঢ দিয়ে ঢেঁকি, ঢ দিয়ে ঢেউ এবং ঢ দিয়ে ঢাকনা। এই ছিল আজকে আমাদের ঢ বর্ণ দিয়ে তৈরি করা শব্দগুলো এবং তোমরা বাসায় প্রত্যেকে এগুলো অনুশীলন করবে। তাহলে এবার তোমরা তোমাদের বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় দেখবে ঢ কিভাবে লিখতে হয়। ডট ডট দেওয়া আছে। এই ডট ডটের উপর দিয়ে হাত ঘোরাবে এবং বারবার হাত ঘোরিয়ে নিচের যে 3টি ঘর আছে, এই 3টি ঘর তোমাদের বইও দেখো নিচে 3টি ঘর আছে, এই 3টি ঘরে ঢ লিখে পূরণ করবে। এরপর যখন স্কুল খুলবে তখন তোমরা লেখাটি তোমাদের শিক্ষককে দেখাবে। এর পূর্বে তোমরা তোমাদের বাবা মা বড় ভাই বোন তাদের সবাইকে দেখাতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমরা কি করছি? গণিত ক্লাস করছিলাম। গত ক্লাসে আমরা কি শিখেছি? গুণের নামতা শিখেছি। কতর ঘরে গুণের নামতা শিখেছি মনে আছে তোমাদের? ঠিক বলেছো, 2-এর ঘরে গুণের নামতা শিখেছি। তাহলে আজকে আমরা কি করব? 3-এর ঘরে গুণের নামতা শিখব। তাহলে গুণ কিভাবে করতে হয় এটি তো আমরা দ্বিতীয় শ্রেণী দিয়ে শিখে ফেলেছি। তারপর আবার গতদিন কি করেছিলাম? 2-এর ঘরে গুণের নামতাও শিখেছি। আজকে আমরা 3-এর ঘরে গুণের নামতাটা একটু দেখে নেই কিভাবে করব। ঠিক আছে, সবাই আমার হাতের দিকে একটু লক্ষ্য করো।
দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? একটি প্লেট, তার উপর কি আছে? বল আছে। ঠিক আছে, একটু গুনে দেখো কয়টি বল আছে এখানে। আমরা একটু গুনে দেখি। 1 2 3। তাহলে এই প্লেটে কয়টি বল আছে? 3টি বল আছে। প্লেট আছে কয়টি? একটি প্লেট। এর সাথে আমরা আরো একটি প্লেট যোগ করে নেই। তাহলে দেখো আরো একটি প্লেট যোগ করলাম। তাহলে প্রথম প্লেটে ছিল 3টি, দ্বিতীয় প্লেটেও আছে কয়টি? 3টি। তাহলে 3টি করে বল আছে, প্লেট আছে কয়টি? 2টি। তার মানে হচ্ছে একটি প্লেটে 3টি বল। 2টি প্লেটে কয়টি বল হলো? হ্যাঁ, একটু গুনে বলো। ঠিক বলেছো, 2টি প্লেটে বল আছে 6টি। তাহলে আমার হাতে প্লেট আছে কয়টি? 2টি। এই 2টি প্লেটের সাথে এখন আমরা আরো একটি প্লেট যোগ করে নিব। তাহলে দেখি, দেখো একটি প্লেট, 2টি প্লেট, এখন আমি নিয়ে আসলাম আরো একটি প্লেট। এখন প্লেট হয়েছে কয়টি? 3টি। একটি প্লেটে 3টি বল, 2টি প্লেটে কয়টি বল হলো? 3 একবার, 3 দুইবার। তাহলে 2টি প্লেটে 3 আছে 2 বার, তার মানে হচ্ছে বল আছে 6টি। এরপরে আরো একটি প্লেট নিয়ে আসলাম। এখন 3 কয়বার হলো? 3 বার। তার মানে আমার বলের সংখ্যা কত হলো? 9টি। এখন যদি আমি এর সাথে আরো একটি প্লেট যোগ করি তাহলে বলের সংখ্যা কয়টি হবে দেখো। তাহলে আমি আরো একটি প্লেট এখানে যোগ করে দিলাম। সবাই একটু দেখো, 3 একবার হলে বল হয় কয়টি? 3টি। 3 যদি 2 বার হয় তাহলে বল হয় কয়টি? 6টি। আর 3 যদি 3 বার হয় তাহলে এতে বল হবে কয়টি? 9টি। এবার আমরা কি করেছি? 3 4 বার নিয়েছি। এখন বলের সংখ্যা কয়টি হয়েছে? ঠিক বলেছ, এখন বলের সংখ্যা হয়েছে 12টি। এবার চলো আমরা বিষয়টি একটু ছবির মাধ্যমে দেখি। দেখো, প্রথম ছবিতে একটি বক্সের মধ্যে কয়টি বল আছে? 3টি বল। তার মানে 3 আছে কয়বার? একবার। এখানে দেখো 3 একবারে কত হয়েছে? 3 গুণ 1 3। তাহলে আমরা কি করেছি? 3 একবার হলে কত হয়? 3। এরপরে দেখো 3 দুইবার আছে, তার মানে হচ্ছে 3 গুণ 2 সমান হচ্ছে 6। এবার দেখো 3 কয়বার আছে এখানে? গুনে দেখি, 1 2 3। তাহলে 3 কয়বার আছে? 3 বার আছে। 3 3 বারে কত হবে? এবার একটু চিন্তা করে বলো, সবাই একটু চিন্তা করো। ঠিক বলেছ, 3 কতবার? 3 বার নিলে কত হয়? 3 3 বারে হয় 9। তাহলে দেখো আমাদের কত হলো? 3 3 বারে কত হয়? 9। আমরা এখন লিখব 9। এরপরে দেখো 3 কয়বার আছে? হ্যাঁ, গুনে দেখো কয়বার আছে? 4 বার। কি বিষয়টি একটু কঠিন লাগছে? তাহলে চলো আমি বলে দেই। আমরা অবশ্য বিষয়টি বলের মাধ্যমে দেখেছিলাম। তাহলে 3 4 বার হলে কত হবে? আগে হয়েছিল 3 3 বারে 9। তাহলে 3 4 বারে কত হবে? 4 বারে হবে 12। তাহলে আমরা খালি ঘরে লিখে ফেলি, 3 4 বার হলে কত হয়? 12। ঠিক আছে, এখন একটু বোর্ডের দিকে তোমরা খেয়াল করে দেখো। এখানে দেখো 3 গুণ 1 সমান কত হয়েছে? 3। আবার 3 গুণ 2 সমান হয়েছে কত? 6। এক্ষেত্রে দেখো 3 একবার হলে 3 হয়, আর 3 যখন 2 বার হয় তখন কি হয়? এই 3 এর সাথে আরো 3 আমরা যোগ করে ফেলি, তার মানে হয়ে যায় 6। ঠিক একইভাবে 3 এর সাথে 3 বার নিলে কত হবে? 3 3 বার। আবার কি করব? 6 এর সাথে 3 যোগ করে ফেলবো, তাহলে 3 বার হলে কত হবে? 9 হবে। তাহলে বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটু আরেকভাবে দেখি কিভাবে করে আমরা 3 এর গুণের নামতা পড়তে পারি। তাহলে আমরা চলো এবার একটু 3 এর গুণের নামতা পড়ি। দেখো 1 2 3। এই 3 এখানে হচ্ছে একবার, তার মানে হচ্ছে 3 1 গুণে কত হয়? 3। তাহলে 3 1 গুণে 3। ঠিক যদি আমরা 3টাকে আবার 2 পর্যন্ত নিয়ে আসি, এখানে হচ্ছে 3 2 বার, তার মানে হচ্ছে 3 2 গুণে 6। এরপরে দেখো আবার একটু সামনে আগাই, দেখো 3
3 গুণে, তাহলে 3 3 গুণে কত হলো? হ্যাঁ ঠিক বলেছো, 3 3 গুণে হয়েছে 9। এবার দেখো 3 4 গুণে কত হয়? 3 4 গুণে হয় 12। 3 5 গুণে কত হয়? একটু চিন্তা করে বলো। 3 5 গুণে কত হয় বলো? 15। এরপরে দেখো 3 6 গুণে। 3 6 গুণে কত হবে? তাহলে 15 থেকে আরো আমরা 3 বাড়বে, তাই না? হ্যাঁ 3 6 গুণে হয় 18। এরপরে দেখো 3 7 গুণে কত হয়? 3 7 গুণে হয় 21। এবার আমরা কি করব? 3 8 গুণে কত হয়? তাহলে দেখো 3 8 গুণে কত হয়? 3 8 গুণে হয় 24। তারপরে আমরা কি করব? এবার 3 9 গুণে কত হয়? তাহলে বলো তো 3 9 গুণে কত হবে? ঠিক বলেছো, 3 9 গুণে হবে 27। এবার আমরা কি করব? 3 10 গুণে কত হয়? তাহলে দেখো সবাই 3 10 গুণে কত হবে? হ্যাঁ ঠিক বলেছো, 3 10 গুণে হবে 30। তাহলে আমরা কি করলাম? আমরা গুণের নামটা পড়া কিছুটা শিখে ফেললাম। এবার চলো আমরা সবাই মিলে গুণের নামটা পড়ব। দেখো 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে কত? 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15, 3 6 গুণে 18, 3 7 গুণে 21, 3 8 গুণে 24, 3 9 গুণে 27, 3 10 গুণে 30। ঠিক আছে, চলো আমরা আরো একবার বলি। দেখো 3 1 গুণে কত হয়? 3। আবার দেখো 3 2 গুণে কত হয়? এখান থেকে দেখো এই যে 6। তারপরে 3 3 গুণে কত হয়? 9। 3 4 গুণে কত হয়? দেখো এখান থেকে এই পর্যন্ত 12। 3 5 গুণে কত হবে? এখান থেকে শুরু করে দেখো এই পর্যন্ত, তাহলে 15। আবার 3 6 গুণে কত হয়? 18। 3 7 গুণে কত হয়? 3 7 21। 3 8 গুণে কত হয়? 24। দেখো এখান থেকে ঠিক এই পর্যন্ত চলে আসবো। এরপরে দেখো 3 9 গুণে কত হয়? 3 9 গুণে হয় 27। আর 3 10 গুণে কত হয়? দেখো এখান থেকে একদম এই পর্যন্ত, তাহলে 3 10 গুণে কত হয়? 30। বুঝতে পেরেছো সবাই? তাহলে চলো আমরা এবার একটু অন্যভাবে পড়ি। তাহলে চলো সবাই একসাথে জোরে জোরে আমরা কি করব? 3 এর গুণের নামটা পড়বো। দেখো 3 1 গুণে 3, 3 2 গুণে 6, 3 3 গুণে 9, 3 4 গুণে 12, 3 5 গুণে 15, 3 6 গুণে 18, 3 7 গুণে 21, 3 8 গুণে 24, 3 9 গুণে 27, 3 10 গুণে 30। কি সবাই পড়তে পারছো না? তাহলে কি করব আমরা? সবাই গুণের নামটা পড়ে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো এবার আমরা একটি সমস্যার সমাধান করি। তাহলে তোমরা তোমাদের বইয়ের 47 পৃষ্ঠাটি খুলে ফেলো। আমরা এখানে একটি সমস্যার সমাধান করব। সবাই বই খুলে ফেলো। আচ্ছা দেখো সমস্যাটি আমি আবার বোর্ডেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই বোর্ডের দিকে দেখবে। তাহলে আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি সবাই একটু দেখো, আমি তোমাদের একটু পড়েও দিচ্ছি। একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। 4টি থালা সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন? তাহলে কি বলেছে? একটি থালায় কয়টি পেয়ারা সাজানো যায়? 3টি। 4টি থালা সাজানোর জন্য আমাদের কয়টি পেয়ারা লাগবে? এটা আমাদের এখন বের করতে হবে।
তাহলে আমরা গুণের নামটা শিখে ফেলেছি 3-এর ঘরে। এখন দেখো একটি থালায় যদি 3টি পেয়ারা সাজানো যায় তাহলে 4টি থালা সাজাতে আমাদের কয়টি পেয়ারা লাগবে? একটু চিন্তা করে বলো দেখি। 4টি থালা সাজাবো, প্রত্যেকটি থালায় 3টি করে পেয়ারা। একটুখানি চিন্তা করো। ঠিক বলেছ, আমাদের কয়টি পেয়ারা লাগবে? 12টি পেয়ারা। তাহলে চলো আমরা একটু সমস্যাটি করে ফেলি। বোর্ডে আসো, সবাই খাতা কলম নিয়ে নাও, তোমরাও খাতায় করে ফেলবে আমার সাথে সাথে। একটি থালা সাজাতে কয়টি পেয়ারা লাগে? 3টি। আর কয়টি থালা সাজাতে হবে? 4টি থালা। তাহলে আমরা কি করব এখন? 3টি করে পেয়ারা লাগবে। একটি থালায় লাগে 3টি, তাহলে লিখে ফেললাম 3। কয়টি থালা সাজাবো? 4টি থালা। তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা কত লিখব? 4। আমরা 3-4 গুণে কত হয় সবাই জানি না? ঠিক বলেছ, 3-4 গুণে হয় কত? 12। তাহলে আমরা লিখে ফেলি 3-4 গুণে 12। এবার কি তোমরা বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাই না? তাহলে আমরা এখন কি করব? এখন আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই। আমাদের বাড়ির কাজ কি হবে আমরা একটু দেখে নেই। তোমরা তোমাদের বইয়ে 47 পৃষ্ঠাটি খুলে ফেলো। এখানে একটি সমস্যা আছে, এই সমস্যাটি তোমরা একটু সমাধান করবে। তাহলে চলো আমি তোমাদের সমস্যাটি একটি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। সবাই বোর্ডে একটু দেখো। এখানে কি আছে? একটি রিকশায় 3টি চাকা আছে। 5টি রিকশা একত্রে কয়টি চাকা রয়েছে? তাহলে আমাদের কি করতে হবে বলো দেখি। 5টি রিকশায় কতটি চাকা আছে তা বের করতে হবে। তাহলে তোমরা সবাই কি করবে? এই 5টি রিকশায় কয়টি চাকা থাকে সেটা খাতায় বের করে ফেলবে। এটাই তোমাদের আজকের জন্য বাড়ির কাজ। তাহলে আজকে আমরা কি শিখলাম? 3-এর গুণের নামতা। নিশ্চয়ই তোমরা সবাই ভালো মতন শিখে ফেলেছো। তোমরা বাসায় এই গুণের নামতাটি আবার সুন্দর করে পড়ে ফেলবে। তাহলে আজকে আমার পাঠ এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। করোনা ভাইরাস নামে একটা জীবাণু, আসলে এটা প্রমাণিত এটা খুব একটা প্রাণঘাতী যে একটা রোগ বা এটা যে মৃত্যুর যে একটা মানে অবদান সেটা না। চিকিৎসা নিলে সুস্থ হওয়া যায়। তো আমাদের কাশি আসলে সর্দি আসলে পটকে আমরা হাত দিই, হাতটা না দিয়ে সবসময় বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে, কারণ হাতটা আমাদের এমন, এটাকে পরিষ্কার রাখতে হবে। আর এই জীবাণুর জন্য হাত পরিষ্কার রাখাটা একান্তভাবে অপরিহার্য। কাজে বাইরে গেলে বাইরে থেকে আসার সাথে ভালো করে হাতটা ধুয়ে ফেলা, এই হাতটা যেন কোনো মতে মুখে না লাগে বা কোনো কিছু খাবার তুলতে গেলে তার আগে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করা। বেশি করে পানি খেতে হবে, লিকুইড বেশি নিতে হবে। যেগুলিতে ভিটামিন সি বেশি আছে, একটু টক জাতীয় তরি তরকারি ফল টল যেগুলি আছে সেগুলো একটু বেশি করে খাওয়া, যাতে করে এই রোগ প্রতিষেধকটা থাকে সেদিকে দেখা। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মুখ চোখ ধোয়া, মানুষের সংস্পর্শে না আসা বা খুব বেশি জনসমাগমের মধ্যে না যাওয়া, এসব দিকে একটু বিশেষভাবে নজরে রাখা। তারপরে সর্দি কাশি হলে পরে যদি হেঁচি টেচি দিতে হয় সাথে সাথে রুমাল বা টিস্যু ব্যবহার করা, বা সেটা ফেলার সময় হয়তো আরেকটা দিয়ে ভালো করে মুড়ে এমনভাবে ফেলা যেটা যেন আরো কারোর সংস্পর্শে না যায়। এই জন্য সেখানে ময়লা রাখার আলাদা ব্যাগ বা বিন ব্যবহার করা, যেন ওটা যেখানে যেখানে যত্রতত্র ছুঁড়ে না ফেলা, যেখানে সেখানে ছুঁড়ে ফেললে বলে এটা আরেকজনকে সংক্রামিত করতে পারে।
যে এক কুষ্ঠরোগী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বায়াত নিতে আসছিল, আর বায়াতের সাধারণ নিয়ম ছিল হাতে হাত দিয়ে বায়াত করা। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অন্যদের রক্ষার জন্য বললেন, তোমার আমার কাছে আসিয়া হাতে হাত দেওয়ার দরকার নেই, তোমার সাথে আমি বায়াত করে নিয়েছি তোমাকে। এই যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, এটা ইসলামের দৃষ্টিতে কোনো অন্যায় নয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত হাত ধোয়া, এইসব তো ইসলামেরই হুকুম। যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, তাই আমরা জনসমাগম এড়িয়ে চলতে চেষ্টা করব। জনসমাগম এড়িয়ে যাওয়ার প্রশ্নে কেউ কেউ এই কথা প্রশ্ন করে থাকেন যে মসজিদে জমাতে শরীক হওয়া, নমাজে যাওয়া, এটার কি বিষয় হবে। তো এই ব্যাপারে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই, যারা অসুস্থ, যাদের ব্যাপারে শরীয়তে অনুমোদন আছে যে মসজিদে না গেলেও চলে, তাদের অসুস্থ যারা তারা তো যাবেনই না, বা যাদের ব্যাপারে অনুমোদন শরীয়তে আছে মসজিদে না যাওয়ার, তারা যাবেন না। সেইখানেও আমরা সতর্ক থাকব, সকল ধরনের সতর্কতা অবলম্বন করি আমি মসজিদে যাব। এবং বিশেষ করে যেমন বলা হচ্ছে যে সুন্নত নামাজগুলি, নফল নামাজগুলি, এটা শুধু অসুস্থতার জন্য না, মহামারীর ক্ষেত্রে না, এটা আমরা ভুল করি এটা মসজিদে গিয়ে পড়ি, বরং এটা বেশি সওয়াব হইল বাড়িতে পড়া সুস্থ অবস্থায়। আর বর্তমান পরিস্থিতি তো এটা আরো বেশি খেয়াল করা দরকার। ইসলামে গুজবকে বলা হয়েছে সবচেয়ে জঘন্য মিথ্যা, সুতরাং মিথ্যাচার করা পাপ, এতে আরো বিভ্রান্তি আরো বাড়ে, মানুষের মধ্যে অস্থিরতা বাড়ে। সুতরাং ইসলামের দৃষ্টিতে কাউকে হতাশ করা, কাউকে অস্থির করা, কাউকে আতঙ্কিত করাটা খুবই বড় পাপ। এইসব ব্যাপারে আমরা সতর্ক থাকতে চেষ্টা করব যেন আমাদের দ্বারা কেউ বিভ্রান্ত না হয়। সতর্ক হন, সঠিক তথ্য জানুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন।